বন্ধুরা, আজ আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার দে জমিদার বাড়ি। বন্ধুরা, খামুয়া স্টেশন থেকে নেবে ওখান থেকে টোটো বা অটো যাও হোক এক ধরে নামতে হবে মুলটি। আর মুলটিতেই নেবে এই ডান দিকে এই যে রাস্তা ধরে চলে যাচ্ছে, এটাই হচ্ছে সেই পুরনো রাজবাড়ি। এটা বলা হয় দেহের রাজবাড়ি। বন্ধুরা, যদি পুরনো রাজবাড়ি যেতে হয় তখন শিয়ালদা থেকে ট্রেনে চাপবেন, নামবেন ধামুয়াতে, যেটা ডায়মন্ড হারবার ট্রেন যাচ্ছে, সে ধামুয়াতে স্টপেজ আছে, ওখান থেকে নেবে আপনি পুরনো রাজবাড়ি যেতে পারেন। আর যদি মেট্রো করে আসেন তখন আপনাকে নামতে হবে নিউ গড়িয়া। আর নিউ গড়িয়া মেট্রো থেকে নেবে আবার আসতে হবে আপনাদের নিউ গড়িয়া উপরের ট্রেনটা। নিচের ট্রেনটা শেষ হলো, এবার উপরের ট্রেনটা চলে আসবে। এবার নিউ গড়িয়া ট্রেন থেকে আমরা এবার যাচ্ছি ধামুয়াতে। আর ধামুয়া থেকে দেখি কি পাওয়া যায়, ওখান থেকে যাব পুরনো রাজবাড়ি। আজকে আপনাদের দেখাবো আমরা নেমে পড়লাম ধামুয়া স্টেশনে। ট্রেন থেকে নেবেই আর আমাদের ট্রেন চলে গেল ডায়মন্ডুয়াতে। ডায়মন্ডুয়া মানে ডায়মন্ড হারবার, নতুন নাম দিলাম। তো স্টেশনে নেবেই লেফট হ্যান্ড সাইডে নামতে হবে, নিউ গড়িয়া থেকে উঠবেন, যে কোনো ডায়মন্ড যাওয়ার গাড়িতে চেপে আপনি ধামুয়াতে নামতে পারেন। তারপরে ওখানে সিগন্যাল লেভেল ক্রসিংয়ের বাঁ হাতেই আপনি অনেকগুলো রিক্সা মানে টোটো, অটো, ভ্যান রিক্সা আপনি পেয়ে যাবেন। তাদের বলবেন কি আমি যাব মুলটি। মুলটি জায়গার নাম মুলটি। মুলটি স্টেশন থেকে মুলটি যাওয়ার খরচ পড়বে 10 টাকা, মানে ওখানকার ফেয়ার। আপনি যে গাড়িতে বসে যাবেন সেই গাড়ির ফেয়ার হচ্ছে 10 টাকা। আর মুলটি যেতে যেতে আপনি ডান দিক বাঁ দিক আপনি দেখতে পারবেন অনেকগুলো বা মানে সবজি চাষ হচ্ছে, তারপরে ধানের চাষ হচ্ছে, অনেকগুলো বাড়ি, সব ক্রস করতে করতে আপনি পৌঁছাবেন মুলটি। ইচ্ছে হলে নেমে পড়ে কিছু সবজিও কিনে নিতে পারেন। দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত কিন্তু সবজি, নেমে পড়ে সবজিও কিন্তু কিনতে পারেন, সস্তা পাবেন, ফ্রেশ পাবেন। হ্যাঁ, সেটা কিন্তু ফেরার সময়। যাবার সময় যদি আপনি সবজি কেনেন, তো সবজি নিয়ে গিয়ে আপনি রাজবাড়ি ঘুরবেন, সে কি করে হয়? তো ফেরার সময় আপনি সবজি কিনতে পারেন, খুবই মজা লাগবে। একদিনের জন্য খুব ভালো প্লেস, ঘুরে আসুন একবার। ধামুয়া স্টেশনটি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লাইনে এই স্টেশনটিতে নেবে টোটো করে আমরা যখন যাচ্ছিলাম, সবজি বাগান তো দেখতে দেখতেই চলেছি। এইবার টোটো দাদা ভাই বলে দিল যে আমাদের নামতে হবে মুলটি জাংশনে। আমাদের টোটো ভাই দাঁড়িয়ে পড়লো, আমরা নেমে পড়লাম মুলটি। আমি খুব এক্সাইটেড দে রাজবাড়ি দেখার জন্য, বাট ঢুকেই সামনে দেখলাম একটা বিশাল মাঠ। রাজবাড়ি তো আর খুঁজেই পাচ্ছি না। ডান দিক দেখছি, বাঁ দিক দেখছি, সব দিকে গাছই গাছ। আর বাড়িটা কোথায় গেল রে বাবা? সে তো ভ্যানিশ হয়ে গেল নাকি আমাদের খবর শুনে? খুশি হচ্ছি না। এবার এদিক ওদিক যাচ্ছি, দেখছি সব জায়গায় দেখছি গাছ আর সবুজ মাঠ। আর এখানকার লোকাল লোকেরা আমাদের বলে দিল যে এটাকে ধামুয়ার জমিদার বাড়ি নাকি তারা বলতো, আর সবাই মিলে ভালোবেসে বলতো এটি হচ্ছে দের রাজবাড়ি।
তাই রাজবাড়ি দেখার খুব ইচ্ছে হলো আমাদের। না সিংহদুয়ার থাকবে, আমাদের দেখতে হবে ঠাকুর দালান আছে, কিছুই নেই, শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমরা ধৈর্য ধরে এগোচ্ছি, দেখি পাবো তো নিশ্চয়ই কিছু একটা। হ্যাঁ, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এগোতে এগোতে আমরা তো ভাবতে পারছি না কি দেখতেও পারবো কি পারবো না। তো হঠাৎ একটা দেখলাম কি রাজবাড়ির গেটকিপারকে গৌসাপ। আমি তো অবাক হয়ে গেলাম, আরে ও তো গৌসাপ আমাদের নিয়ে যাচ্ছে, বলে এই দিক থেকে আসুন রাজবাড়ি দেখতে গেলে। আমরা তো ঘাবড়ে গেলাম, আরে কি রে ভাই, গৌসাপ বলছি ওদিক যেতে, ওই মুখটা দেখুন ওদিকে দেখাচ্ছে রাইট হ্যান্ড সাইডে, মানে দে বাড়ি ওই জঙ্গলে রাইট হ্যান্ড সাইডে আছে। হ্যাঁ, রাস্তা দেখিয়ে দিল, এটাই হচ্ছে রাজবাড়ির ঢোকার রাস্তা। অনেক অনেক ধন্যবাদ গৌসাপ গেটকিপারকে। অনেক কষ্ট করে অবশেষে ঢোকার এন্ট্রান্সটা দেখতে পেলাম। আর এই বাড়ির সম্বন্ধে আপনারা যদি গুগলে সার্চ করেন, গুগলে দেখতে পাবেন পুরাতন রাজবাড়ি ধামোয়া মুলটি। এর বেশি আর গুগলে কিন্তু নেই। লোকাল কিছু মানুষদের কাছ থেকে এটুকখানি জানতে পারলাম, এটি হচ্ছে দে পরিবারের জমিদার বাড়ি, যেটি প্রায় 300 বছরের পুরনো। আর এখানকার মানুষজনেরা তাদের শ্রদ্ধা করে বা ভালোবেসেই বলুন, বলতো এটি রাজবাড়ি, মুলটির রাজবাড়ি। তো আমরাও ঢুকে পড়লাম মুলটির রাজবাড়ির ভেতরে। হ্যাঁ, তারপরে ভিতরে ঢুকতেই কিছু ছেলেরা বসেছিল, তাদের সাথে আমরা আমাদের কথাগুলো শেয়ার করলাম। আমরা বললাম ঢুকতেই আমরা গৌসাপ দেখলাম। ওরা বলল এই জমিদার বাড়িতে এখন জমিদার হচ্ছেন গৌসাপরা, এখানে ওনাদের অনেক ফ্যামিলি আছে, তাদের এইটাই হচ্ছে গৌসাপের যাওয়ার রাস্তা। আর এখান থেকেই আমরা উঠবো উপরে ভিতরে রুম দেখার জন্য। এ দেখুন আমরা উঠছি, আর এই পথটাই হচ্ছে গৌসাপ যাওয়ার। ওই দাদা বসে আছে ভাই, তারাই আমাদের বললো কি যে আছে এখানে গৌসাপের ফ্যামিলিরা থাকে। হ্যাঁ, বাড়িটা পুরোটাই ধ্বংস বলা যেতে পারে, এখানে কেউ থাকে না, এটা একটি পরিত্যক্ত বাড়ি। কিন্তু ইতিহাসে এদের ব্যাপারে খুব একটা জানা যায় না। চারিপাশে ঘন জঙ্গল, তার মধ্যে গোসাপ। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু একটা এন্ডেঞ্জার্ড অ্যানিমাল দেখে ফেলেছি। ওয়েস্ট বেঙ্গলে গোসাপ কিন্তু এন্ডেঞ্জার্ড অ্যানিমাল বলা যেতে পারে। তো তাদের এখানে যাই হোক দেখতে পাওয়া সত্যি লাখের ব্যাপার বলা যায়। এই হচ্ছে বাড়িটির অবস্থা। চারিদিকে জঙ্গলের মধ্যে খুব একটা ভালো রোদ্দুর ঢোকে না বলে শ্যাওলা ভর্তি এখানে রয়েছে। তার মধ্যে কিছু লোকাল ছেলেরা ওই দুপুরবেলা বসে আড্ডা মারে, গল্প করে, আর যা হয় খেলাধুলা এসব এরা এখানে বসে করে। তার বেশি এখানে আর কাউকেই দেখা যায় না বলা যেতে পারে। আমরা এখন দাঁড়িয়ে আছি মুলটিতে, আর এই মুলটিতে এসে আমরা খুঁজে পেলাম দে পরিবারের জমিদার বাড়ি।
এই জঙ্গলের ওই সাইডে হচ্ছে দে জমিদার বাড়ি। আর এই মাঠটা দেখছেন, এই মাঠটা ওনাদেরই ছিল। আর এই মাঠের ওই সাইডে আমরা একটুখানি যদিও যাই, এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাও ওনাদের ছিল। যখন জমিদাররা থাকতেন তখন কোনো পুজো পাঠ হতো, তো এই পুকুর থেকেই জল নিয়ে ওনারা ঠাকুর বা ঠাকুরঘর দালান পরিষ্কার করতেন। আর সামনেই এখানে একটি গঙ্গাও আছে, সেটা আমরা পরে আপনাদের দেখাবো। হ্যাঁ, তো এবার আসুন এই জমিদার বাড়ির গল্প। এই জমিদার বাড়ি একটি অভিশাপ বাড়ি আছে। আগে এনারা সবাই এখানে থাকতেন, বাট এখন কেউ থাকে না। কারণটা এটা হচ্ছে কি, এই বাড়িতে একটি অভিশাপ লেগে আছে। এখানে সবার শরীর খারাপ হয়ে যেত, অনেকজন মারা গেছেন, তাই জন্য ওনারা এই বাড়িটা ছেড়ে কিছু ফ্যামিলি চলে গেছেন কলকাতাতে, আর বাকি যা ছিল ওনারা মারা গেছেন এখানেই। তো এখানে বিকাল 6টার পরে কেউ ঢুকতে পারে না, জানি না কেন। এই আনসারটা আমি ছাড়লাম আপনাদের উপর। কেন এই রাজবাড়িতে 6টার পরে ঢোকা যায় না? কি কোনো ব্ল্যাক ম্যাজিক আছে, বা কোনো ভূত আছে, না আর অন্য কিছু আছে? এটা আমরা জানাবো ভিডিও এন্ডে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। মুলতিতে দে পরিবারের রাজবাড়ি। আমরা ঢুকে পড়লাম দে জমিদার বাড়ির ভিতরে। হ্যাঁ, ঢুকে বিরাট বড় বড় ঘর সবই দেখতে পাচ্ছি, কিন্তু ঢুকে একটা কোয়েশ্চেন মাথায় রাখছি, এত বড় বিশাল জায়গা নিয়ে বাড়ি, কোনো মানুষজন নেই, ফাঁকা ফেলে রেখে দিয়েছে। আর তার থেকেও বড় কথা, এখনকার দিনে এত বড় ফাঁকা জায়গা দখলও হয় না, কেউ ভেতরে ঢুকে থাকতেও চাইছে না। কারণটা জানার খুব ইচ্ছে হলো। তো এখানে ভিতরে কিছু ভাইরা ছিল, সেই ভাইদের আমরা কথা বললাম, কথা বলে অনেক কিছু আমরা জানতে পারলাম। এই বাড়িটি অভিশপ্ত বাড়ি আছে। এখানে আগে পুজো হতো, তো পুজোতে কোনো ত্রুটি হয়েছিল। ওই ত্রুটি হওয়ার কারণ ঠাকুরের গ্রাস এখানে পড়ে। ঠাকুর এই বাড়িটাকে অভিশপ্ত বাড়ি করে দিল। পুজোর শেষ হওয়ার কিছুদিন পর জমিদারের ওয়াইফ মারা যান, তারপরে ছেলে মারা যান, তারপরে পর সিরিয়াল শুরু হয়ে যায়। তো ভয়তে ওনারা এই বাড়িটাকে ছেড়ে চলে যায়। হ্যাঁ, টোটালি পরিত্যক্ত বাড়ি বলা যেতে পারে। আর সেই ভাইয়েরা যারা ওখানে বসেছিল, তারা আমাদের একটা কথা বলল, আপনারা এখানে এসছেন থাকুন, কিন্তু সন্ধে করবেন না, আর বাড়িতে গিয়ে একটু শনি মন্দিরে পুজো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই বাড়িটা কিন্তু ভালো নয়। একটু সিঁড়ি দিয়ে উঠে চেষ্টা করলাম উপর থেকে নিচে দেখার জন্য। ভাবলাম আর একটু উঠি, তারপরে তো সিঁড়ি ভ্যানিশ হয়ে গেছে, সিঁড়ি চলে গেছে স্বর্গদ্বারে। আমি তো আর যাবো না স্বর্গদ্বারে, তাই আমি নেমে পড়লাম নিচে। আর এই সিঁড়িতে ওঠার ডান দিকে দেখতে পাচ্ছেন কিছু গাছের লতা,
মোটা মোটা গাছের লতা। আমার ভাইগুলো বলল এগুলো হচ্ছে বেত গাছ। ওরা এই বেত গাছটাকে কেটে পাতাগুলোকে ছাড়িয়ে বেত নিয়ে যাবে বলে এখানে বসেছিল। তবে একটা জিনিস ওরা আমাদের বলল, এই বেতের কাঁটা কিন্তু প্রচণ্ড বিষাক্ত। কখনো যদি গায়ে লাগে 2-3 দিন ব্যথা আটকানো যাবে না। তো বেত কাটতে গেলে ওরা খুবই সাবধানভাবে কাটে, যেন কাঁটা কোনোভাবে গায়ে না লাগে। তো এই ভাইগুলো ওখানে বসে বসে, প্রচুর বেত রয়েছে এখানে, সেই বেতগুলো ওরা কেটে বের করছিল। এই হলো সেই বেত লতা, যেটা এই বাড়িটা সারা জায়গায় জুড়ে জড়িয়ে রয়েছে। আমরা বেরিয়ে পড়লাম দে জমিদার বাড়ি দেখে। আর সামনে যে মাঠটা ছিল সেই মাঠেই আমরা ডান দিক বাঁ দিক দেখছিলাম। যত দূর অব্দি নজর যাচ্ছে তত দূর অব্দি জমিদারদের জমি ছিল। আর এই হচ্ছে জমিদারদের পেয়ারা বাগান। হ্যাঁ, কারণ ধামুয়া তো বারুইপুরের খুব কাছে, আর আমরা তো জানি বারুইপুরের বিখ্যাত পেয়ারা। তো এখানেও এদেরও দে পরিবারেরও বড় পেয়ারা বাগান ছিল। এখন কয়েকটি মাত্র আমরা দেখতে পারলাম। তারপরে পেয়ারা বাগান দেখার পর আস্তে আস্তে করে এগোলাম কি অন্য দিক থেকে এই জমিদার বাড়ি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, যা দেখতে পাবো বা কি পাবো না। তো হ্যাঁ, ঠিক কথা বলছো। আর একটা জিনিস, এত বড় জায়গায় ঘুরলাম, একটা মানুষও দেখতে পেলাম না, কেউ আসেও না এর কাছে। সত্যি কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, আর মনে পুরো বসে যাচ্ছে সত্যি এটা অভিশপ্ত বাড়ি। কি জানি, বলতে পারবো না, কিন্তু এখানটা আসলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব লাগছে। জানি না অভিশপ্ত কিনা, কেউ বলবে কুসংস্কার, বলতে পারবো না। বাট কিন্তু এত বড় জায়গায় কোনো মানুষজন কিন্তু দেখতে পেলাম না। এই রাজবাড়ির ঠিক উল্টো দিকে দেখুন, এই একটি আবার ছোট পুকুর আছে, আর ওই দিকে হচ্ছে আপনার রাজবাড়ি। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন দেখতে পান কিনা। পুরো জঙ্গল থেকে রাজবাড়িটা ঢেকে গেছে। আমরা বেরিয়ে পড়লাম দে জমিদার বাড়ি থেকে, আর যাচ্ছি এবার গঙ্গা দেখতে। গঙ্গা দেখতে যাবার ঠিক পথেই ডান দিকে আমরা দেখতে পারলাম দে পরিবারের বাইরের মহল। এটা বলছে এটা নাকি এই পরিবারের বহির্মহল। এটাতেও পুরোটাই পরিত্যক্ত। কিছু কিছু লোক হয়তো কোনো কারণে এখানে ঢুকে তারা দখল করুক বা যেভাবে হোক ওখানে থাকছে। কেয়ারটেকার কেউ নেই এখানে, দেখার কোনো লোক নেই। কিন্তু কিছু লোককে দেখলাম বাইরের দিকে বসত বাড়ি বানিয়ে ফেলেছে, লোকে রয়েছে। এটা হচ্ছে রাস্তার দিক। হ্যাঁ, খুবই পুরনো বাড়িটি। যেমনি জমিদার বাড়ি দেখলাম সেইভাবে এটাও আছে, পুরো ভেঙে চুরে বলতে গেলে এটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, শুধু ওয়াল আছে আর কিছু নেই। আর যে কথাটা বলছিলাম, যে গঙ্গা বলছিল না উমেশ, ব্যাপারটা হচ্ছে আমরা স্টেশনে নেমেই প্রথমেই শুনেছি সবাই টোটোতে উঠে বলছে গঙ্গা যাব, কেউ বলছে গঙ্গা। আমাদের টোটো দাদা বলে দিল যে আপনারা কিন্তু অবশ্যই গঙ্গা দেখে আসবেন। এই গঙ্গাটি আমরা যেখানে নামবো, মানে মূলটি পরের স্টপেজটাই হচ্ছে গঙ্গা। তা আমরা ভাবলাম
কি হয়তো এখান থেকে গঙ্গা বয়ে যাচ্ছে নাকি। কিন্তু পরে ভাবছিলাম, একটা কোয়েশ্চেন মাথায় আসলো, গঙ্গা তো যাচ্ছে ডায়মন্ড হারবার দিয়ে, ডায়মন্ড হারবার এখান থেকে আরো 8-9টা স্টেশন দূরে, তো এখানে আবার গঙ্গা কি করে আসে? তো যাই হোক, জানার ইচ্ছে, আমরাও চললাম গঙ্গা দেখতে। আর্টফুলাস অলওয়েজ এক্সপ্লোর করে, তো তাই জন্য খুঁজতে বেরিয়ে গেল গঙ্গাকে। হ্যাঁ, ধামুয়াতে গঙ্গা খুঁজতে বেরিয়ে পড়ল। ও হরি, আমরা গঙ্গা দেখতে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছি বড় দিঘি। এই দিঘিকেই এরা গঙ্গা বলছে। হ্যাঁ, এটি হচ্ছে দে পরিবারের বড় দিঘি। শোনা যায় এখানে নাকি গঙ্গার জলের সঙ্গে কানেকশন ছিল, কোনোভাবে গঙ্গার জল এসে এখানে মিশত। এখন কিন্তু সেরকম কিছু নেই। আমাদের গঙ্গা যাত্রা এসে শেষ হলো দিঘি যাত্রাতে। আর এখানকার দুর্গাপুজো বা কালী পুজো বা সরস্বতী পুজো সব বিসর্জন কিন্তু এখানেই হয়, গঙ্গাতেই। তাই জন্য ওরা এইটাকেই গঙ্গা বলে ডাকে। হ্যাঁ, এটাই হচ্ছে দে পরিবারের দিঘি, যেখানে সারা বছর ধরে পুজো আর্চা বিসর্জন হয়। আর ওনাদেরই পরিবারের এটা বিশাল বড় দিঘি বলা যেতে পারে। তো যাই হোক, দে পরিবারের জমিদার বাড়ি দেখতে এসে কোথাও তো মানুষজনকে দেখতে পেলাম না। একটা জিনিস দেখতে পেলাম, এই গঙ্গাতে কিন্তু অনেক মানুষ স্নান করছে, কেউ পুজোর জল ভরছে, কিন্তু এখানে কিছু লোককে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো একবার কমেন্টে এসে জানাবেন। আর বন্ধুদের বলছি, ধামুয়াতে একদিনের জন্য কিন্তু খুব ভালো একটা, কলকাতা থেকে ঘুরে আসার জন্য শর্ট ট্রিপ করতেই পারেন। ট্রেনে করে এসে সুন্দর এই গঙ্গার ঘাটে বসতেও পারেন, আর একটি হিস্টোরিক্যাল জায়গা দেখেও নিতে পারবেন। তার সঙ্গে এখানে গঙ্গার ঘাটে বসাও হলো, তার সঙ্গে এখানে খাওয়ার দোকান, মিষ্টি কিন্তু খুব ভালো মিষ্টি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। হিস্টোরিক্যাল প্লেসও দেখলেন, ঐতিহ্যকে জানলেন, তার সঙ্গে ন্যাচারাল বিউটি কিন্তু সত্যি না বলার না। তো বন্ধুরা, যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলছি একটু তাড়াতাড়ি আমাদের আশীর্বাদ করে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ।